তেহরানের একটি সুসজ্জিত রাজকীয় হলরুম। ঝাড়বাতির আলোয় চারপাশের পরিবেশটা অত্যন্ত গম্ভীর এবং থমথমে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা রাষ্ট্রপ্রধান, স্পিকার এবং বিশেষ কূটনৈতিক প্রতিনিধিরা কালো পোশাকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তাদের সবার গন্তব্য একটি, পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন আপোষহীন লড়াই করে যাওয়া প্রতিরোধের মহান নায়ক আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানানো। এই ভিআইপি শাড়িতেই অত্যন্ত শান্ত এবং ভাবগম্ভীর চেহারায় দাঁড়িয়ে আছেন একজন মানুষ। তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তার চোখে মুখে শোকের ছায়া থাকলেও বুকের ভেতরে খেলা করছে এক অদ্ভুত চাপা উৎকণ্ঠা এবং রুদ্ধশ্বাস কূটনৈতিক সমীকরণ। তিনি খুব ভালো করেই জানেন তিনি আজ কেবল একটি জানাজায় শরিক হতে আসেননি, বরং এসেছেন ঢাকা ও তেহরানের মাঝখানে গত কয়েক মাস ধরে জমে থাকা এক বরফ শীতল দেয়ালকে গুঁড়িয়ে দিতে। তিনি জানতেন এই মনস্তাত্ত্বিক ফাটল যদি দ্রুত মেরামত করা না যায়, তবে শুধু কূটনীতি নয়, বাংলাদেশের অর্থনীতির একটি বিশাল অংশ হরমুজ প্রণালীর কালো জলে চিরতরে ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ে যাবে। হঠাৎ হলরুমের বিশাল দরজা খুলে গেল। তেহরানের অন্যতম প্রভাবশালী নেতা, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ধীর পায়ে ভেতরে প্রবেশ করলেন। গালিবাফ যখন একে একে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে করমর্দন করতে করতে হাফিজউদ্দিন আহমেদের সামনে এসে দাঁড়ালেন, তখন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল। গালিবাফের মুখে এক চওড়া উষ্ণ হাসি ফুটে উঠল। তিনি কেবল হাত মেলালেন না, বরং দুহাত বাড়িয়ে বাংলাদেশের স্পিকারকে অত্যন্ত আবেগের সাথে নিজের বুকে টেনে নিলেন। এক দীর্ঘ, উষ্ণ এবং ঐতিহাসিক কোলাকুলি। তেহরানের সুসজ্জিত হলের এই একটিমাত্র দৃশ্য নিমিষেই দুই দেশের মাঝখানে জমে থাকা সব রাগ, ক্ষোভ আর অভিমান উড়িয়ে দিল। শুধু তাই নয়, গালিবাফ আলাদা করে স্পিকারের সাথে বৈঠকও করেছিলেন। আন্তর্জাতিক কূটনীতির জটিল খাতা পাশে সরিয়ে রেখে এই দৃশ্যটি পুরো বিশ্বকে মনে করিয়ে দিল ইরান আর বাংলাদেশ আসলেই ভাই ভাই। কিন্তু এই আলিঙ্গনের পেছনের আসল রহস্যটা কি? স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ যাওয়ার আগেই কিভাবে গড়ল দুই দেশের তিক্ত সম্পর্কের বরফ? স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সাথে এই উষ্ণ করমর্দন এবং বিশেষ বৈঠকের বীজ আসলে বপন করা হয়েছিল আরও আগে। তেহরানের এই রাষ্ট্রীয় আয়োজনে আরেকটি বড় সমীকরণ ছিল লক্ষণীয়, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে খুব একটা চাউর হয়নি। যেখানে বাংলাদেশ সরকারের মূল দলের পক্ষ থেকে সেভাবে কোনো বড় প্রতিনিধি দল ইরানের আমন্ত্রণ পায়নি, সেখানে রাজকীয় আমন্ত্রণে তেহরানে অবস্থান করছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি হাই প্রোফাইল মেগা টিম, যার নেতৃত্বে ছিলেন দলের নায়েবে আমির মুজিবুর রহমান এমপি এবং সাথে ছিলেন শীর্ষ নেতা খালিদুজ্জামান। তাদের দুজনকে ইরান সরকার অত্যন্ত রাজকীয় প্রটোকল এবং রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দিয়ে অভ্যর্থনা জানায়। প্রকৃতপক্ষে ঢাকা ও তেহরানের মধ্যকার তিক্ত সম্পর্কের পারদ গলানোর মূল কারিগর ছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত বৈঠক করেছিলেন তিনি। সেই বৈঠকে জামায়াত আমির কোনো দলীয় সংকীর্ণতা নয়, বরং সম্পূর্ণ দেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থকে সামনে রেখে হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের বাণিজ্যিক জাহাজগুলো নিয়ে বিশেষ শিথিলতার আহ্বান জানান। জামায়াতের এই বলিষ্ঠ, দূরদর্শী এবং নিরপেক্ষ কূটনৈতিক বার্তার পর মুহূর্তের মধ্যেই টনক নড়ে তেহরানের নীতি নির্ধারকদের। খেয়াল করলে দেখবেন, এরপরেই জামায়াত আমিরকে বিশেষ কদর দিতে শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এলাকায় উন্নয়নের জন্য একজন প্রতিমন্ত্রী এবং মেয়রকে সাথে সাথেই মিরপুর 15 আসনে পাঠান। জামায়াত আমিরের এই আলোচনার সরাসরি সুফল হিসেবে ইরান সরকার মাঝ সমুদ্রে আটকে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ঐতিহ্যবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রাকে সসম্মানে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 31 জন নাবিক এবং ক্রু সহ এই জাহাজটি মুক্ত হওয়ার পরই মূলত দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে এবং স্পিকারের তেহরান সফরের চূড়ান্ত গ্রাউন্ড তৈরি হয়। কিন্তু কেন তৈরি হয়েছিল এই কূটনৈতিক দূরত্ব? সেই বাস্তবতার পাতা উল্টাতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস আগের মধ্যপ্রাচ্যের ইতিহাসের সেই কালো দিনটিতে, যখন আমেরিকা যৌথভাবে ইরানের বুকে এক পৈশাচিক হামলা চালায়। গাইডেড মিসাইল আর স্টিলথ ড্রোনের হামলায় ইরানের সর্বোচ্চ নেতাসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা শহীদ হন। এই হামলার বীভৎসতা এবং একটি স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় যখন নিষ্পাপ শিশুরা ঝরে পড়ল, তখন বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ও শোকে এবং তীব্র ক্ষোভে
স্তব্ধ হয়ে গিয়েছিল। এদেশের চায়ের দোকান থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সব জায়গায় কেবল একটাই আলোচনা ছিল। পরবর্তীতে ইরান যখন শোককে শক্তিতে পরিণত করে শত শত মিসাইল আর পাল্টা প্রতিরোধ শুরু করলো, তখন বাংলাদেশের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দে ফেটে পড়েছিল। কিন্তু মুশকিলটা হলো অন্য জায়গায়। দেশের সাধারণ মানুষের মনে যখন ক্ষোভ আর শোকের আগুন জ্বলছে, ঠিক তখন বাংলাদেশ সরকারের দিক থেকে আসা কূটনৈতিক প্রতিক্রিয়াটি ছিল চরম হতাশাজনক। ওয়াশিংটনের রক্তচক্ষু আর অর্থনৈতিক নিষেধাজ্ঞার জুজু এড়াতে ঢাকার নীতি নির্ধারকেরা অত্যন্ত সতর্ক, শীতল এবং নিষ্প্রাণ একটি ডাউন প্লে করা বিবৃতি জারি করেছিলেন। সেখানে আমেরিকার প্রতি কোনো সরাসরি শক্ত নিন্দা ছিল না শোকের গভীরতা। উল্টো শোকে মুহ্যমান ইরানের প্রতি আহ্বান জানানো হয়েছিল তারা যেন মধ্যপ্রাচ্যে কোনো হামলা না চালায়। এটি ছিল মূলত কূটনীতির নামে আমজনতার অকৃত্রিম আবেগের সাথে এক চরম বেইমানি, ইরানের বন্ধুত্বের সাথে এক চরম বেইমানি। স্বাভাবিকভাবেই তেহরান বাংলাদেশ সরকারের এই মেকি এবং দ্বিধাদ্বন্দ্বে ভরা প্রতিক্রিয়া মোটেও সহজভাবে নেয়নি। ঢাকায় নিযুক্ত ইরানের বিদায়ী ক্ষুব্ধ রাষ্ট্রদূত ডক্টর জলিল রহিমি জাহানাবাদী স্পষ্ট ভাষায় সংবাদ মাধ্যমের সামনে আক্ষেপ করে বলেছিলেন, আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর কাছ থেকে আমরা অন্তত সত্যের পক্ষে একটি জোরালো অবস্থান আশা করেছিলাম। আর এর পরপরই দুই দেশের সম্পর্কে এক অদৃশ্য শীতলতা নেমে আসে এবং হরমুজ প্রণালীতে জাহাজ আটকে দেওয়া হয়। তবে এই কঠিন বিদায় লগ্নেও তেহরান তার পুরনো বন্ধু বাংলাদেশকে ভুলে যায়নি। সব অভিমান একপাশে সরিয়ে রেখে বিশেষ আমন্ত্রণ পাঠানো হয় ঢাকাতেও। ভ্রাতৃত্বের সেই ডাকে সাড়া দিয়ে সমস্ত জড়তা পেছনে ফেলে তেহরানে ছুটে যান বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আলিঙ্গন পর্বের পর দুই নেতার মধ্যে যে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ বৈঠকটি অনুষ্ঠিত হয়, সেখানেই মূলত খেলা ঘুরে যায়। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ইরানের মাটিতে দাঁড়িয়ে কোনো রকম রাগঢাক না করে অত্যন্ত দৃঢ় কণ্ঠে এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে গভীর সংহতি প্রকাশ করেন। আর এর মাধ্যমেই বাংলাদেশ তার আগের সেই দুর্বল কূটনৈতিক অবস্থানের এক চমৎকার ড্যামেজ কন্ট্রোল বা ভারসাম্য তৈরি করে নেয়। মনে রাখতে হবে, মোহাম্মদ বাঘের গালিবাফ কেবল একজন স্পিকার নন, বরং আমেরিকার সাথে ইরানের সাম্প্রতিক যত কৌশলগত আলোচনা, দর কষাকষি এবং যুদ্ধের ময়দানের রিমোট কন্ট্রোল, সবকিছুর প্রধান রূপকার হলেন তিনি। তিনি হলেন ইরানের সেই লৌহ মানব যার চোখের ইশারায় মধ্যপ্রাচ্যের মানচিত্র কেঁপে ওঠে। সেই মানুষটির আন্তরিকতা প্রমাণ করে দিল যে জামায়াতে ইসলামীর নিখুঁত মধ্যস্থতা এবং স্পিকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে ইরান ঢাকার আগের সেই দুর্বল প্রতিক্রিয়া ভুলে গেছে। তারা আবারও ঢাকাকে তাদের পুরনো বিশ্বস্ত বন্ধু হিসাবে সানন্দে গ্রহণ করেছে। এমনকি ঢাকা থেকে সরাসরি ইরানে ফ্লাইট চালুর ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে ইরান। এই পুরো কূটনৈতিক সমীকরণটি ওয়াশিংটন এবং নয়াদিল্লির সাউথ ব্লকের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক চপেটাঘাত। তারা ভেবেছিল তাদের চাপে বাংলাদেশ হয়তো ইরান থেকে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু তেহরানের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের স্পিকারের এই উপস্থিতি এবং জামায়াতের সক্রিয় কূটনৈতিক রোডম্যাপ প্রমাণ করল বাংলাদেশ এখন আর কারো চোখ রাঙ্গানিকে ভয় পায় না। তেহরানের মাটিতে স্পিকারের এই আলিঙ্গন কেবল একটি বন্ধুত্বের শুরু নয়, এটি হলো পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধে এক নতুন অপ্রতিরোধ্য জোটের নীরব ঘোষণা। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন